আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার এই অধ্যায়ের দ্বিতীয় অংশ আলোচনা করব। গতকালকে আমরা অ্যাসিড পড়িয়েছিলাম, আজকে আমরা ক্ষার এবং লবণ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে সাবান আর দ্বিতীয়টা হচ্ছে খাবার সোডা। তো আমরা যদি সাবানের সংকেতটা দেখি, সাবানের সংকেতটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেটের সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। আর সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কি হবে? C17H35COONA। এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেটের সাধারণ সংকেত, রাসায়নিক সংকেত। এরপরে আমরা যদি খাবার সোডা দেখি, তাহলে খাবার সোডার রাসায়নিক সংকেত কি হবে? সোডিয়াম রাসায়নিক নাম, খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এবং এর রাসায়নিক সংকেত হবে NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, NaHCO3। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা সংকেত শিখলাম। সোডিয়াম স্টিয়ারেট এর সংকেত হচ্ছে C17H35COONA এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3। এই যে আমরা যৌগগুলা যে দেখলাম, এই যৌগগুলা কোন ধরনের যৌগ? যেমন এটা কি অ্যাসিডিক যৌগ, না ক্ষারীয় যৌগ, না নিরপেক্ষ যৌগ? এগুলো হচ্ছে ক্ষারীয় যৌগ। এগুলো দ্বারা ক্ষারীয় যৌগ নির্দেশ করা হয়েছে। তো আমরা আজকে ক্ষার এবং লবণ বিষয়ে আলোচনা করব। তো আজকে এই পাঠটা শেষ করে তোমরা যা যা জানতে পারবে, ক্ষারের বৈশিষ্ট্য বলতে পারবে, ক্ষারের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, দৈনন্দিন জীবনে লবণের ব্যবহার ও গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিটমাস পেপার। লিটমাস পেপারটা দেখো কি হচ্ছে। লিটমাস পেপারটা কিন্তু ভালোভাবে খেয়াল করো, আগে লাল ছিল, এখন আমরা যখন এই দ্রবণে এটাকে ডুবিয়ে দিলাম তখন কি হয়ে গেল? লিটমাস পেপারটা কিন্তু নীল হয়ে গেল। তাহলে এই যে এই দ্রবণটা কি? এটা হচ্ছে একটা ক্ষার। তো আমরা বলতে পারি যে ক্ষার লাল লিটমাসকে কি করে? নীল করে। এটা হচ্ছে ক্ষারের একটা বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য, যে ক্ষার লাল লিটমাসকে নীল করে। তো নিচের প্রক্রিয়াটি দ্বারা কি নির্দেশ করা হয়েছে? ক্ষারের ধর্ম বোঝানো হয়েছে। তাহলে ক্ষার কি করে? ক্ষার লাল লিটমাসকে নীল করে। এরপরে ক্ষার সাধারণত পিচ্ছিল এবং ক্ষার কটু স্বাদযুক্ত। তাহলে তিনটা ধর্ম পেলাম। একটা হচ্ছে ক্ষার লাল লিটমাসকে নীল করে, ক্ষার সাধারণত পিচ্ছিল এবং ক্ষার কটু স্বাদ যুক্ত। এরপরে দেখো, আমরা যদি পানিতে দ্রবীভূত করি, ক্ষারককে যদি আমরা পানিতে দ্রবীভূত করি, তাহলে কি হয়? ক্ষারের জলীয় দ্রবণ পিচ্ছিল হয়। ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। হাইড্রোক্সিল আয়ন কোনটা? এই যে OH-। মনে রাখবে যে আমরা দেখেছিলাম কি অ্যাসিড জলীয় দ্রবণে কি আয়ন দান করে? হাইড্রোজেন আয়ন, H+ আয়ন দান করে। আর ক্ষারক বা ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। এখানে দেখো, ক্ষার এবং অ্যাসিড আমরা যদি এখানে একত্রে মিশ্রিত করি তাহলে কি ঘটবে? আমি আগেই বলেছিলাম যে ক্ষার এবং অ্যাসিড এই দুইটা যদি আমরা একসাথে মিশ্রিত করি তাহলে প্রশমন বিক্রিয়া ঘটবে। প্রশমন বিক্রিয়ায় ক্ষার এবং অ্যাসিডের প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হবে লবণ এবং পানি। তাহলে অনেক সময় তোমাদের 1 মার্কে সংজ্ঞা দিতে পারে যে প্রশমন বিক্রিয়া কাকে বলে। তখন এটুকু লিখে দিবে যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় পানি এবং লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকেই প্রশমন বিক্রিয়া বলা হয়। এটা দিয়ে একটা উদাহরণ দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এতে এই যে প্রশমন বিক্রিয়াটা কিন্তু এটাকে প্রশমন বিক্রিয়া কেন বলা হচ্ছে? কারণ অ্যাসিড এবং ক্ষার যখন একে অপরের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিডের ধর্মটাও ক্ষার প্রশমিত করে দেয়, আবার ক্ষারের ধর্মটাও অ্যাসিড প্রশমিত করে দেয়। মানে তারা একে অপরের ধর্মকে প্রশমিত করে দেয়। এই জন্য এই বিক্রিয়াটাকে বলে প্রশমন বিক্রিয়া। যেমন এই যে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। এই দুইটা যখন বিক্রিয়া করে তখন সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয় এবং H2O পানি তৈরি হয়। এই যে অ্যাসিড এবং ক্ষার ইকুয়াল টু বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয়। এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া।
এরপরে তোমরা ক্ষারের 2টা বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে ফেলবে। এটা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে যে ক্ষারের বৈশিষ্ট্য। এরপরে দেখো আমরা ক্ষারের ব্যবহারটা দেখি, মানে আমরা কি কি কাজে ক্ষার ব্যবহার করতে পারি। এখানে দেখো বলতা, তো মৌমাছি বা বলতা যখন হুল ফোটায় তখন আমরা কি ব্যবহার করি, সেখানে চুন বা জিঙ্ক কার্বনেট বা ক্যালামাইন ব্যবহার করি। চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং জিঙ্ক কার্বনেট বা ক্যালামিনের সংকেত হচ্ছে জিঙ্ক CO3, ZnCO3। তো এটা আমরা ব্যবহার করি কেন? কারণ মৌমাছি যখন হুল ফোটায় এই হুলে অ্যাসিডিক প্রপার্টি থাকে বা অ্যাসিডিক পদার্থ থাকে। তো আমরা যখন এখানে চুন বা ক্যালসিয়াম অক্সাইড বা জিঙ্ক কার্বনেট মেশাই, এটা হচ্ছে ক্ষার। তো এই ক্ষারটা কি করে, ওই অ্যাসিডের মাত্রাটাকে প্রশমিত করে দেয়, ফলে আমাদের যে মৌমাছি হুল ফোটালে যে জ্বালা পোড়া হইতো এটা কি হয়, কমে যায়, জ্বালা পোড়াটা কমে যায়। এরপরে আমরা আরও দেখি যে আরও কি কি ব্যবহার আছে। আমরা দেখছি এখানে কাপড় ধুচ্ছে, তো এখানে কি ময়লা পরিষ্কারক হিসেবে আমরা যে সাবান ব্যবহার করি সোডিয়াম স্টিয়ারেট, এটাও কিন্তু ক্ষার। সাবান কিন্তু এক ধরনের ক্ষার। যেমন ডিটারজেন্ট, এটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট সাবান, এটা হচ্ছে সোডিয়াম সাবান। আবার ডিটারজেন্ট সোডিয়াম লরাইল সালফেট C12H25SO4Na। আর সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, টয়লেট ক্লিনার সোডিয়াম হাইপোক্লোরেট NaOCl। এই সবগুলাই কিন্তু ময়লা পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা দৈনন্দিন জীবনে ময়লা পরিষ্কারক হিসেবে, বা সেটা হতে পারে কাপড় কাচা, সেটাও হতে পারে আমাদের গায়ে মাখা সাবান, সেটা হতে পারে টয়লেট ক্লিনার, এই সবগুলা কাজের জন্যই কিন্তু, সেটা হতে পারে ডিটারজেন্ট, এই সবগুলা কাজের জন্য ময়লা পরিষ্কারক হিসেবে কিন্তু আমরা ক্ষার ব্যবহার করে থাকি। এরপরে আরও একটা ব্যবহার আছে, আমরা দেখে নেই। দেখো এখানে জমিতে কি করছে, সার দিচ্ছে। এখন দেখো আমাদের মাটিতে যদি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তাহলে মাটির উর্বর শক্তি কি নষ্ট হয়ে যাবে না? তাহলে মাটির অ্যাসিডিক পরিমাণটাকে প্রশমিত করার জন্য কি ব্যবহার করতে হবে? এমন একটা সার ব্যবহার করতে হবে যেটা হচ্ছে ক্ষারীয় ধরনের। তার মানে মাটিতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেলে আমাকে ক্ষারীয় সার ব্যবহার করতে হবে। তো এখানে দেখো আমরা যদি এখানে দেখি যে এই যে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড কি চুন ব্যবহার করতে পারি, মিল্ক অফ লাইম। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আরেকটা নাম হচ্ছে মিল্ক অফ লাইম, কারণ এটা দেখতে অনেকটা সাদা বর্ণের, এই জন্য এটাকে বলা হয় মিল্ক অফ লাইম। এরপরে চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এগুলো আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারি। এই সবগুলাই কিন্তু ক্ষার, ক্যালসিয়াম অক্সাইডও ক্ষার, মিল্ক অফ লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও ক্ষার, আবার ক্যালসিয়াম কার্বনেট CaCO3 চুনাপাথরও কিন্তু ক্ষার। এগুলো আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কিন্তু মাটিতে ব্যবহার করতে পারি। যদি মাটিতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় বা মাটিতে pH-টা কমে যায়, তাহলে মাটির pH-টাকে বাড়ানোর জন্য, মাটির উর্বরতাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে থাকি। এরপরে দেখো আমরা বাসা বাড়িতে হাঁড়ি পাতিল পরিষ্কারক হিসেবে যে ভীম তারপরে গ্লাস ক্লিনার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, এটাও কিন্তু ক্ষার। এরপরে দেখো আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, দাঁত মাজার জন্য যে টুথপেস্ট ব্যবহার করি, এই টুথপেস্টের সংকেত হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড ট্রাইক্লোসান। ক্লোসান দেখো C12H7Cl3FNaO2। এই সংকেতগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমরা সহজ হয় যদি তোমরা সুন্দর করে আলাদা একটা কাগজে এই সংকেতগুলো তোমার সাধারণ বিজ্ঞান বইতে পড়ার সময় যে সংকেতগুলো পাবে সব সংকেতগুলো একটা কাগজে নোট করে বইয়ের সামনে আটকে রাখবে, যাতে বইটা খুললেই তুমি এই সংকেতগুলো সবসময় দেখতে পারো এবং এগুলো মুখস্থ করে ফেলবে। এগুলা কিন্তু তোমার পরবর্তীতে কাজে লাগবে। ছোট একটা 1 মার্কের একটা MCQ চলে আসতে পারে যে সোডিয়াম ফ্লোরাইড ট্রাইক্লোসানের সংকেত কি বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি। এগুলা কিন্তু 1 বা 2 মার্কের প্রশ্ন 1 মার্কের প্রশ্নে চলে আসতে পারে, তোমাদের নৈবেত্তিক আকারে কিন্তু চলে আসতে পারে।
এরপরে দেখো আরেকটা ব্যবহার কি, এই যে দেখো পেটের জ্বালা পোড়া। আমরা ওই যে বলেছিলাম না যে আমাদের পাকস্থলীতে সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হচ্ছে, তো কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় তাহলে এই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড খাই। তো অ্যান্টাসিডটা কিন্তু এক ধরনের ক্ষার। এই যে দেখো গ্যাস্ট্রিক, পেট ব্যথা, বদহজম নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম বাইকার্বনেট। এগুলা আমাদের গ্যাস্ট্রিক, পেট ব্যথা ও বমি, বদহজম এগুলা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে ক্ষারের ব্যবহার। এরপরে তোমরা বড় প্রশ্নটা লিখবে যে আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজে ক্ষার ব্যবহার করি, এটা সুন্দর করে বর্ণনা আকারে এটা খাতায় লিখে ফেলবে। এরপরে দেখো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এই যে এখানে কিন্তু লবণ আছে, খাবার লবণ আছে। আমরা অ্যাসিড পড়লাম, আমরা ক্ষার পড়লাম, এবার আমরা লবণ পড়বো। দেখো এখানে কিন্তু খাবার লবণ আছে। প্রধান উৎস কি? সমুদ্র। আমরা খাবার লবণ, সমুদ্রের পানিতে কি প্রচুর পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আছে, এটার উৎস হচ্ছে সমুদ্র। এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা কি বলতে পারবে? এটা হচ্ছে কিন্তু টেস্টিং সল্ট। আমরা যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যকে সুস্বাদু করার জন্য বিশেষ করে চানাচুরের ব্যবহার করা হয় বা বিভিন্ন খাদ্যদ্রব্যে কিন্তু ব্যবহার করা হয় খাদ্যদ্রব্যকে সুস্বাদু করার জন্য, এটা হচ্ছে টেস্টিং সল্ট। তো এই টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। এই যে দেখো টেস্টিং সল্টের নাম হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। তো এখন দেখো যে মনে রাখবে যে আমরা লিটমাস পেপার দিয়ে অ্যাসিড, ক্ষার এবং লবণকে শনাক্ত করতে পারবো। যদি লিটমাস পেপার, লাল লিটমাস পেপার নীল হয় তাহলে সেটা হবে ক্ষারক বা ক্ষার। যদি নীল লিটমাস পেপার লাল হয় তাহলে সেটা হবে অ্যাসিড। আর যদি লিটমাস পেপারের বর্ণের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা হবে লবণ। তো এইখানে দেখো যে এইখানে এই যে এই লিটমাস পেপার দুটার কিন্তু রঙের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে লবণ। এই লিটমাস পেপারটা দেখো নীল লিটমাস পেপার, এটা লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে এটা হবে হচ্ছে অ্যাসিড। আর লাল লিটমাস পেপার কিন্তু এখানে নীল হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে ক্ষার। দেখো চলো দেখি মিলে কিনা। দেখো এটা হচ্ছে নিরপেক্ষ লবণ, এটা বলেছিলাম অ্যাসিড হবে। এই যে লাল হয়ে গেল, দেখো লাল হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাসিড। এই যে লাল হয়ে গেল, এটা হচ্ছে অ্যাসিড বা অম্লীয় লবণ। আর এটা হয়ে যাবে ক্ষারীয় লবণ। তার মানে আমরা লবণের তিনটা প্রকার পেলাম। একটা হচ্ছে নিরপেক্ষ লবণ, মানে এই লবণের জলীয় দ্রবণে মানে লিটমাস পেপারে কোনো বর্ণ পরিবর্তন হবে না। নীল লিটমাস পেপার নীলই থাকবে, লাল লিটমাস পেপার লালই থাকবে। আর যদি অম্লীয় লবণ হয় তাহলে লাল হয়ে যাবে, আর যদি ক্ষারীয় লবণ হয় তাহলে সেটা নীল হয়ে যাবে, লাল লিটমাস পেপার নীল হয়ে যাবে। এখন আসো আমরা কি কি কাজে লবণ ব্যবহার করি। দেখো লবণ ব্যবহার করার জন্য আমরা খাবার সুস্বাদু করার জন্য লবণ ব্যবহার করি, যেমন সোডিয়াম ক্লোরাইড, টেস্টিং সল্ট। এরপরে দেখো আমরা চামড়া, সুতার রং পরিষ্কারক হিসেবে আমরা এগুলো ব্যবহার করি, যেমন তুতে মার্কিউরিক সালফেট, সোডিয়াম কার্বনেট। আমরা সুতা, রং ও পরিষ্কার করার কাজে এগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপরে দেখো চামড়া প্রক্রিয়াজাতকরণে কিন্তু আমরা চামড়া শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়। দেখবা কোরবানি ঈদের পরে যখন চামড়াগুলাকে সংগ্রহ করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে লবণ সেখানে কিন্তু কাজে লাগে। চামড়া প্রক্রিয়াজাতকরণে লবণ ব্যবহার করা হয়। লবণ ছাড়া কিন্তু চামড়াগুলো ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। এরপরে দেখো রং শিল্পে কিন্তু লবণ ব্যবহার করা হয়। এরপরে দেখো রাসায়নিক সার শিল্পেও কিন্তু লবণ ব্যবহার করা হয়, কারণ আমাদের উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিন্তু খনিজ লবণের প্রয়োজন হয়। এই জন্য মাটিতে কিন্তু অনেক সময় লবণ ব্যবহার করতে হয়। তো রাসায়নিক সার শিল্পেও লবণ ব্যবহার করা হয়। এরপরে দেখো তোমরা বই পড়বে এবং অ্যাসিডের দ্রবণীয় ও প্রভাবক হিসেবে ব্যবহৃত লবণের একটা তালিকা তৈরি করবে। এরপরে দেখো
আমি তোমাদের কিছু ছোট পরীক্ষা নেই। এখানে দেখো, টুথপেস্টের কাজ কি, শেভিং ক্রিম কি? টুথপেস্টের কাজ কি বলো তো? ক্ষার তৈরি করা, মুখে অ্যাসিড তৈরি করা, অ্যাসিড প্রশমিত করা, ক্ষার প্রশমিত করা, কোনটা হবে? এটা হচ্ছে মুখে কি হবে এটা বলো তো? আমাদের মুখে কি থাকে? অ্যাসিড প্রশমিত করা, কারণ আমাদের মুখে অনেক সময় অ্যাসিডিক পরিবেশ তৈরি হয়, অ্যাসিড প্রশমিত করা। এরপরে দেখো শেভিং ক্রিম কি? শেভিং ক্রিম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং চর্বির একটা মিশ্রণ। এরপরে দেখো পাউরুটি ও কেক তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? পাউরুটি ও কেক তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। 4 নম্বরটা দেখো, খাবারের স্বাদ বৃদ্ধির জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? কোনটা বলো তো? অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। টেস্টিং সল্টের রাসায়নিক নাম পড়িয়েছিলাম আমি, সোডিয়াম গ্লুটামেট। নিচের কোনটি প্রভাবক হিসেবে কাজ করে? সোডিয়াম সালফেট, সিলভার সালফেট, ক্যালসিয়াম সালফেট, মার্কিউরিক সালফেট। এটা কি হবে বলো তো? আমরা যদি উত্তরগুলো দেখে নেই, দেখো প্রথমটা হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এটা পাউরুটি ও কেক তৈরিতে ব্যবহার করা হয়, মানে পাউরুটি এবং কেককে ফোলানোর কাজে এটা ব্যবহার করা হয়। এরপরে দেখো খাবারের স্বাদ বৃদ্ধির জন্য কি কোনটা ব্যবহার করা হয়? অবশ্যই কি সোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়। এরপরে দেখো কোনটি প্রভাবক হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে মার্কিউরিক সালফেট। তো এইগুলো তোমরা বাসায় চর্চা করবে। এরপরে তোমাদের যে বাড়ির কাজ দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ক্ষার এবং লবণের গুরুত্ব বিশ্লেষণ করো। তার মানে আমাদের দৈনন্দিন বা ব্যবহারিক জীবনে আমরা কি কি কাজে ক্ষার ব্যবহার করি এবং কি কি কাজে লবণ ব্যবহার করি, এবং এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি কি প্রভাব ফেলে, মানে লবণ এবং ক্ষারের যে গুরুত্ব, এই গুরুত্বটা বিশ্লেষণ করতে হবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা সুন্দর করে লিখে আমাকে জমা দিবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।